আমরা আজ ইরান আর ইসরায়েলের মধ্যে যে সংঘাতটা চলছে ১৩ই জুন থেকে শুরু হয়েছে সেটা নিয়ে একটু কথা বলবো। মানে পরিস্থিতি খুব দ্রুতই বেশ গুরুতর হয়ে উঠেছে। হ্যাঁ, খুবই উদ্বেগজনক। আমরা চেষ্টা করব বিভিন্ন রিপোর্ট বিশ্লেষণ এই সবের উপর ভিত্তি করে মূল ঘটনাগুলো, এর প্রভাব আর সামনে কি হতে পারে তা একটু গভীরভাবে বুঝতে। ঠিক। লক্ষ্যটা হলো এই যে জটিল পরিস্থিতির একটা মোটামুটি পরিষ্কার ছবি যেন আমরা পাই। হুম, আচ্ছা, তাহলে একদম শুরু থেকে দেখি। ১৩ই জুন, তাই না? ইসরায়েল শুরু করল অপারেশন রাইজিং লায়ন। হুম, ওদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক আর সামরিক পরিকাঠামো। বিমান হামলা তো ছিলই, সাথে মোসাদের কিছু গোপন অভিযানও। ঠিক। আর এর জবাবে ইরানও কিন্তু পাল্টা ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এগুলো দিয়ে হামলা চালিয়েছে। হ্যাঁ, আর এটা কিন্তু এতদিন ধরে যে একটা প্রক্সি বা ছাড়া যুদ্ধ চলছিল, হুম, সেখান থেকে বেরিয়ে এসে সরাসরি সংঘাতে জড়ানো। একদম। এটা একটা বিরাট পরিবর্তন। বিরাট পরিবর্তন, একদম। ইসরায়েলের টার্গেটগুলো বেশ ইন্টারেস্টিং। মানে শুধু ইস্পাহান, নাতানজ এইসব পরিচিত পারমাণবিক কেন্দ্রই নয়। ফোর্দোতেও হামলা করেছে, যেটা মাটির নিচে। হ্যাঁ, ফোর্দো, যেটা ধ্বংস করা কিন্তু বেশ কঠিন। তার মানে ইসরায়েল কতটা গভীরে গিয়ে আঘাত হানতে প্রস্তুত সেটা বোঝা যাচ্ছে। হুম, আর তার সাথে দেখুন, সাইদ ইজাদি বা বেহনাম শাহরিয়ারের মতো আইআরজিসির একদম টপ লেভেলের কমান্ডারদের টার্গেট করা, এটাও কিন্তু তাদের সামরিক নেতৃত্বকে একটা বড় ধাক্কা দেওয়ার চেষ্টা। অবশ্যই। আর এর মধ্যেই তো সেই ১৯শে জুনের ঘটনাটা ঘটল, বীরেশেবার সোরোকা হাসপাতালে ইরানের সেজ্জিল মিসাইল হামলা। হ্যাঁ, ওটা একটা ভয়ঙ্কর ঘটনা। হতাহতের খবর আছে, আর তেজস্ক্রিয় দূষণের কথাও শোনা যাচ্ছে, যদিও সেটা নিশ্চিত নয়। ইসরায়েল তো এটাকে সরাসরি যুদ্ধপরাধ বলছে, এবং এই ঘটনার পরেই কিন্তু একটা বড় বাঁক নিল পরিস্থিতি। ঠিক ২২শে জুন আমেরিকা সরাসরি এই সংঘাতে যোগ দিল। একদম। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রবেশ, এটা কিন্তু পুরো পরিস্থিতিকে অনেক বেশি জটিল আর সত্যি বলতে বিপজ্জনক করে তুলেছে। শুধু যোগ দেওয়া না, তারা তো B-2 স্টিলথ বোমারু বিমান ব্যবহার করেছে। ফর্ডো, নাটানজেজ, ইস্ফাহান। হ্যাঁ, এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সেই ঘোষণা, সম্পূর্ণ ধ্বংস করার হুমকি, এটা একটা বিরাট বার্তা। এর মানেটা কি দাঁড়ায়? আমেরিকার এই সরাসরি জড়িয়ে পড়া? দেখুন, এখানে বেশ কয়েকটা দিক আছে। প্রথমত, এটা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি থামানোর একটা চূড়ান্ত চেষ্টা হতে পারে। হুম, দ্বিতীয়ত, এটা এই অঞ্চলে আমেরিকার প্রভাব বজায় রাখা, বা ধরুন অন্য কোনো শক্তি যেন এখানে বেশি প্রভাবশালী না হয়ে ওঠে, সেটারও একটা চেষ্টা হতে পারে। বৃহত্তর ভূরাজনৈতিক খেলা আর কি। আচ্ছা। ইরানও তো পাল্টা হুমকি দিয়েছে, বলেছে এটা নাকি সর্বাত্মক যুদ্ধর সামিল, মানে তারাও ছেড়ে কথা বলবে না। তাহলে আমেরিকার এই পদক্ষেপের ফলে সামরিক আর ভূরাজনৈতিক দুটো ক্ষেত্রেই তো বড় পরিবর্তন এলো। অবশ্যই। সামরিকভাবে দেখলে ইরানের পক্ষে আমেরিকার মতো একটা সুপার পাওয়ারের সাথে সরাসরি টক্কর দেওয়াটা খুব কঠিন। B-2 বোমারু বিমান ব্যবহার করার মানে হল আমেরিকার প্রায় যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে হামলা করতে পারে। এটা একটা বিরাট সামরিক বার্তা। আর ভূরাজনৈতিকভাবে? ভূ-রাজনৈতিকভাবে তো পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নিয়েই প্রশ্ন উঠে গেছে। তেলের বাজারে এর কী প্রভাব পড়বে সেটা একটা বড় চিন্তা। তা তো বটেই। অন্যান্য দেশগুলো, আঞ্চলিক শক্তিগুলো, তারা কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? রাশিয়া, চীন, তাদের ভূমিকা কি হবে? আর ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে যে একটা দর কষাকষি চলছিল, সেটার ভবিষ্যৎ কি? সব মিলিয়ে পরিস্থিতি খুবই ঘোলাটে। আর এর মধ্যে সাধারণ মানুষ, তাদের অবস্থাটা কি? হতাহতের খবর তো আসছে। হ্যাঁ, মানবিক দিকটা ভাবলে শিউরে উঠতে হয়। ইরানে ৪৩০ জনের বেশি মারা গেছেন, এদের মধ্যে সাধারণ নাগরিকও আছেন। ইসরায়েলেও কয়েক ডজন হতাহতের খবর পাওয়া গেছে। বাব্বা! শুধু সংখ্যা নয়, ভাবুন, তেহরানের মতো একটা বিশাল শহর থেকে ১ লক্ষেরও বেশি মানুষ নাকি পালিয়ে গেছে। এটা তো একটা বিরাট মানবিক বিপর্যয়। সত্যি। তার ওপর ১৭-১৮ জুন প্রায় পুরো দেশেই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল ইরানে। মানে বাইরের দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন। যোগাযোগ বিচ্ছিন্ন। হ্যাঁ, আর ইসরায়েল, ইউকে, অস্ট্রেলিয়া, এরা তেহরান থেকে তাদের দূতাবাস কর্মী পর্যন্ত সরিয়ে নিয়েছে। মানুষের জীবন যে কতটা বিপর্যস্ত সেটা এখান থেকেই বোঝা যায়। এই যে হাসপাতালে হামলা হলো বা অন্যান্য বেসামরিক ক্ষতিগ্রস্ততা, আন্তর্জাতিক আইনের চোখে এগুলো কিভাবে দেখা হয়? দেখুন, বেসামরিক পরিকাঠামোতে হামলা, বিশেষ করে হাসপাতালে হামলা, এটা আন্তর্জাতিক মানবিক আইনের খুব গুরুতর লঙ্ঘন। এটাকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হবে কিনা সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে।
আর কূটনৈতিক সমাধানের কোনো পথ? ইরান তো আলোচনার প্রস্তাব দিয়েছে। হ্যাঁ, দিয়েছে, কিন্তু সাথে শর্তও জুড়ে দিয়েছে যে ইসরায়েলকে আগে হামলা থামাতে হবে। আন্তর্জাতিক মহল থেকে চাপ আসছে উত্তেজনা কমানোর জন্য, কিন্তু আমেরিকা সরাসরি জড়িয়ে পড়ায় কূটনৈতিক পথটা এখন খুবই সরু আর ভঙ্গুর রয়ে গেছে। কেউ কেউ বলছেন ইরানের এই আলোচনার প্রস্তাবটা হয়তো সময় পাওয়ার একটা কৌশলও হতে পারে। সেটাও একটা সম্ভাবনা। একদিকে সামরিক প্রস্তুতি নেওয়া, অন্যদিকে আলোচনার কথা বলা, এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তাহলে পরিস্থিতিটা দাঁড়াচ্ছে একদিকে সরাসরি যুদ্ধ, যাতে আমেরিকাও জড়িয়ে পড়েছে, অন্যদিকে ব্যাপক মানবিক সংকট, আর কূটনৈতিক পথটাও খুব অনিশ্চিত। একদম। সংক্ষেপে এটাই। এটা আর শুধু ইরান ইসরায়েল বিষয় নেই, এটা এখন একটা বহুমাত্রিক সংকট। পুরো অঞ্চলের নিরাপত্তার এর ফলে ঝুঁকির মুখে। সামনে কি হতে পারে বলে মনে হয়? খুব অনিশ্চিত যদিও। খুবই অনিশ্চিত। আমেরিকা হয়তো আরও কড়া পদক্ষেপ নিতে পারে, ইরানও হয়তো সরাসরি বা তাদের সমর্থিত গোষ্ঠী, যাদের প্রক্সি বলা হয়, যেমন ধরুন ইয়েমেনের হুথিরা, তাদের মাধ্যমে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। সংঘাত আরও ছড়াতে পারে। সেই আশঙ্কা তো আছেই। আর কূটনৈতিক সমাধানের পথ যেটুকু খোলা আছে, সেটা কতটা কার্যকর হবে বলা মুশকিল। ঝুঁকিটা খুবই বেশি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে। সবশেষে একটা বিষয় একটু ভাবার জন্য রেখে যাই। এই যে তাৎক্ষণিক সামরিক সংঘাত, হতাহতের খবর, এর বাইরে যদি দেখি, এই ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে, বিশেষ করে এই অঞ্চলের পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা বা ক্ষমতার ভারসাম্যের উপর। পারমাণবিক শক্তিধর দেশ বা যারা সেই ক্ষমতার খুব কাছাকাছি, তাদের ভবিষ্যৎ আচরণে এটা কি কোনো নতুন উদাহরণ তৈরি করবে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই সংঘাত কিন্তু পারমাণবিক নিরস্ত্রীকরণ বা বিস্তার রোধ প্রচেষ্টার উপর একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করল। আর ভবিষ্যতে এই ধরনের ক্ষমতার কাছাকাছি থাকা রাষ্ট্রগুলো, তারা এই ঘটনা থেকে কি শিক্ষা নেবে বা কিভাবে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চাইবে, সেটা অবশ্যই দেখার বিষয়। এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। ঠিক। অনেক ধন্যবাদ আপনাকে এই গভীর আলোচনার জন্য। ধন্যবাদ।